বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে স্বাগত জানাচ্ছি এই রসায়ন ক্লাসের অনলাইন ক্লাসে। তো প্রথম পরিচয়টা দিচ্ছি, আমি এম রতন খান, প্রভাষক, পীরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ, পীরগঞ্জ, রংপুর। তো তোমাদের রসায়নের দ্বিতীয় পত্র থেকে আজকে আমরা জৈব রসায়ন সম্পর্কে বা তার ক্লাসিফিকেশন সম্পর্কে আলোচনা করব। তো চলো এবার আমরা বোর্ডে চলে যাই। আমরা বলছি যে এই জৈব যৌগকে আমরা শ্রেণী বিভাগ করেছি, অর্থাৎ ক্লাসিফিকেশন অফ অর্গ্যানিক কম্পাউন্ডস। তো প্রথমে জেনে নিব জৈব যৌগটা কি। জৈব যৌগের সংজ্ঞায় বলা হয়েছে, তোমরা জানো যে হাইড্রোজেন এবং কার্বনের সমন্বয়ে যে বস্তু গঠিত, যে যৌগ গঠিত তাকে বলা হয় হাইড্রোকার্বন, এবং সেই হাইড্রোকার্বন থেকে উদ্ভূত যে যৌগগুলো এরাই হচ্ছে জৈব যৌগ, অর্থাৎ অর্গ্যানিক কম্পাউন্ডস। তো আমরা শ্রেণী বিভাগের ক্ষেত্রে প্রথম দেখি যে জৈব যৌগটাকে প্রধানত দুইটি প্রধান শ্রেণীতে ভাগ করা হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ, একটি হচ্ছে অ্যালিফ্যাটিক যৌগ, অন্যটি অ্যারোমেটিক যৌগ। একটি হচ্ছে অ্যালিফ্যাটিক কম্পাউন্ডস, অপরটি হচ্ছে অ্যারোমেটিক কম্পাউন্ডস। তো অ্যালিফ্যাটিক কম্পাউন্ড যেটি, সেটার ব্যাপারে আমাদের প্রথমে বুঝতে হবে যে অ্যালিফ্যাটিক যৌগটা কি। গ্রিক শব্দ অ্যালিফার থেকে, অ্যালিফ্যাটিক কথাটি অ্যালিফার থেকে যদিও এসেছে, হয়তো এর অর্থ হলো চর্বিজাত দ্রব্য, কিন্তু প্রকৃতপক্ষে চর্বিজাত যৌগ বা চর্বিজাত দ্রব্য হোক বা না হোক, যদি সাধারণভাবে যে যৌগগুলো রয়েছে, যে যৌগগুলো সাইক্লিক হতে পারে অথবা সাধারণ সম্পৃক্ত যৌগ হতে পারে, এরা সবাই অ্যালিফ্যাটিক যৌগের অন্তর্ভুক্ত। এবার আমরা এই অ্যালিফ্যাটিক যৌগের সংজ্ঞা জানার পর এখন আমরা এই অ্যালিফ্যাটিক যৌগটিকে আবার দুটি শ্রেণীতে বিভক্ত করব। প্রথমটা হচ্ছে মুক্ত শিকল, দ্বিতীয়টি হচ্ছে বদ্ধ শিকল। তো তোমরা নাম শুনেই বুঝতে পারছো, মুক্ত শিকল যে যৌগগুলো, সেগুলোর ক্ষেত্রে আমরা সব সময় লক্ষ্য করেছি যে যৌগগুলোর ক্ষেত্রে প্রান্ত আছে, অর্থাৎ প্রথম প্রান্ত শেষ প্রান্ত, অর্থাৎ দুইটি প্রান্ত যেটা থাকবে যেখানে, সেইটা হবে মুক্ত শিকল। এদিকে আবার মুক্ত শিকলটাকে আমরা আবার দুটি ভাগে ভাগ করেছি, একটি সরল শিকল, একটি শাখায়িত শিকল। সরল শিকল কোনটি হবে? যে শিকলটিতে দেখা যাবে যে সরলভাবে শুধু একটার পর একটা কার্বন সাজানো থাকবে, যেখানে কোনো শাখা থাকবে না, শাখা থাকা যাবে না, এমনটি যদি হয় তাহলে সেটাকে আমরা বলবো সরল শিকল। আবার অন্যদিকে যে শাখায়িত যে শিকল হবে, এই শাখায়িত শিকল বলতে বোঝাচ্ছি যে কার্বনগুলো সারিবদ্ধভাবে থাকবে এবং সেখান থেকে কতগুলো মূলক সেখানে শাখা হিসাবে থাকবে। তাহলে যদি শাখা হিসাবে থাকে তখন সেটাকে আমরা শাখায়িত শিকল বলবো। এবার তোমরা দেখতে পাচ্ছ যে এই মুক্ত শিকলকে আবারও আমরা দুইটি ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে সম্পৃক্ত যৌগ, অপরটি হচ্ছে অসম্পৃক্ত যৌগ। এটিকে ইংরেজিতে বলা হয় স্যাচুরেটেড কম্পাউন্ড, আর অসম্পৃক্ত যৌগ এটা হচ্ছে আনস্যাচুরেটেড কম্পাউন্ড। তো সম্পৃক্ত যৌগ হবে কারা, আমরা সেটা এবার জেনে নেই। এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা উদাহরণ দেয়া আছে, প্রোপেন, CH3 CH2 CH3, এখানে লেখা আছে প্রোপেন, অর্থাৎ এই যৌগটি হচ্ছে একটা সম্পৃক্ত যৌগের উদাহরণ। এটা কেন সম্পৃক্ত যৌগ হলো? তোমরা এখানে লক্ষ্য করবে যে এখানে তিনটা কার্বন পরপর সাজানো রয়েছে, সেখানে এই কার্বনের ক্ষেত্রে যে বন্ধনগুলো আছে, অর্থাৎ এই যৌগের মধ্যে আমরা যে বন্ধনগুলো দেখতে পাচ্ছি, এখানে সব সময় সিগমা বন্ধন ব্যবহার করা হয়েছে। এখানে পাই বন্ধনের কোনো অবস্থান নেই, যার কারণে এখানে প্রতিটি সিগমা বন্ধন হওয়ার কারণেই এই বন্ধনগুলো প্রতিটি একক বন্ধন। তাহলে তোমরা সহজে বুঝতে পারছো যে সম্পৃক্ত যৌগ হতে হলে সেখানে অবশ্যই একক বন্ধন হতে হবে। যদি একাধিক বন্ধন হয়ে যায় তখন কিন্তু সে অসম্পৃক্ত হয়ে যাবে। ঠিক আমরা অসম্পৃক্তটা যদি একটু বুঝাই তাহলে এরকম বলবো যে অসম্পৃক্তটা হতে গেলে একের বেশি বন্ধন প্রয়োজন হবে। যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ, এটাকে যেহেতু সহজে দুটো ভাগে ভাগ করা হয়েছে প্রথমেই, যে একটা দ্বিবন্ধনযুক্ত যৌগ, একটা হচ্ছে ত্রিবন্ধনযুক্ত যৌগ। দ্বিবন্ধনযুক্ত যদি যৌগ হয়, তোমরা দেখতে পাচ্ছ এখানে উদাহরণ হিসাবে লেখা আছে CH2 ডাবল বন্ড CH2, অর্থাৎ ইথিন, তোমরা যাকে ইথিলিন বলো। তো এখানে কার্বন কার্বন অবশ্যই দ্বিবন্ধন রয়েছে। তো
তো এবার দেখো যে এই দ্বিবন্ধন যদি কোথাও থাকে তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে যে এখানে একটা সিগমা বন্ধন রয়েছে আর অপরটি পাই বন্ধন রয়েছে। আবার যখন ত্রিবন্ধনযুক্ত কোনো যৌগ দেখব, এখানে উদাহরণ হিসেবে আমরা ইথাইনের সংকেত লিখেছি CH ট্রিপল বন্ড CH, অর্থাৎ কার্বন কার্বন এখানে ত্রিবন্ধন রয়েছে। তো এখানে তোমরা বুঝতে পারছো যে কার্বন কার্বন যদি ত্রিবন্ধন হয়ে থাকে তাহলে নিশ্চয়ই সিগমা বন্ধন থাকবে একটা, আর বাকি যে দুটি বন্ধন রয়েছে সেটা হবে পাই বন্ধন। তাহলে এই অসম্পৃক্ত যৌগকে যে আমরা দুটো ভাগ করেছি, একটা দ্বিবন্ধনযুক্ত যৌগ, একটা ত্রিবন্ধনযুক্ত যৌগ। এখানে উদাহরণ নিয়ে এসেছি আমরা ইথিন, আর ত্রিবন্ধনের উদাহরণ আমরা এনেছি ইথাইন। তো এবার চলো বন্ধুরা আমরা বদ্ধ শিকল এই পর্বে চলে যাই। এই বদ্ধ শিকলের মধ্যে আমরা খেয়াল করছি যে এইটাকে আমরা দুইটা ভাগে আবার ভাগ করেছি, একটি সুষমচাক্রিক, অপরটি বিষমচাক্রিক। এটাকে ইংরেজিতে বলে হোমোসাইক্লিক মানে সুষমচাক্রিক, আর অপরটি হচ্ছে বিষমচাক্রিক মানে হেটেরোসাইক্লিক। তো এই সুষমচাক্রিক যে যৌগ, এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা যৌগ সংকেত লেখা আছে, এই যৌগটির নাম হচ্ছে সাইক্লোবিউটেন। এই যৌগটি হলো সাইক্লোবিউটেন। এখানে তোমরা খেয়াল করে দেখছো যে এখানে 4টা কার্বন আছে বন্দি অবস্থায়, অর্থাৎ সংযোগ অবস্থায়, সাইক্লিক অবস্থায় রয়েছে। তো প্রতিটি কার্বনের মধ্যে একক বন্ধন রয়েছে, এবং সবচেয়ে মজার একটা বৈশিষ্ট্য হলো যে এখানে 4টা কার্বনের মধ্যে যে সহগগুলো রয়েছে, অর্থাৎ সংযুক্ত যে পরমাণুগুলো রয়েছে, এরা সহ সবাই কিন্তু পরস্পরের ইকুইভ্যালেন্ট, অর্থাৎ পরস্পরের সমতুল্য। তাহলে যেহেতু এখানে 4টা কার্বন রয়েছে বা CH2 4 জায়গায় রয়েছে, এরা সবাই কিন্তু পরস্পরের সমতুল্য। তাহলে যেহেতু পরস্পরের সমতুল্য হয়ে গেছে, সুতরাং তাদেরকে আমরা বলবো হোমোসাইক্লিক, অর্থাৎ সুষমচাক্রিক। আর পাশাপাশি যখন বিষমচাক্রিক এখানে দেখব, এই বিষমচাক্রিকের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একটা যৌগের নাম লেখা আছে, একটা সংকেত লেখা আছে। এই যৌগটি হচ্ছে ইথিলিন অক্সাইড। এই ইথিলিন অক্সাইডকে কেন বিষমচাক্রিক বলা হচ্ছে, কেন হেটেরোসাইক্লিক বলা হচ্ছে, আমরা সেইটা একটু বোঝার চেষ্টা করি। এখানে দেখো যে কর্নার হচ্ছে 3টা, সেই 3টা কর্নারের মধ্যে CH2 এই দুইটা কর্নার একই রকম হলেও আবার থার্ড যে কর্নারটা রয়েছে সেখানে কিন্তু রয়েছে অক্সিজেন। সুতরাং আমরা এই 3টা কর্নারে যে মূলকগুলো রয়েছে তারা কিন্তু পরস্পরের মধ্যে সমান হচ্ছে না। তাহলে যেহেতু পরস্পর সমান হচ্ছে না, সুতরাং এর নাম আমরা বলবো বিষমচাক্রিক। আচ্ছা, এবার আমরা অ্যারোমেটিক যৌগের মধ্যে চলে যাই। তো অ্যারোমেটিকের মধ্যে বিভাজনটা খুবই সহজ। এখানে শুধুমাত্র অ্যারোমেটিকে দুটি প্রধান ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে সুষমচাক্রিক, একটা হলো বিষমচাক্রিক। ঠিক একই রকম যেমনটি আমরা বদ্ধ শিকলের মধ্যে দেখেছিলাম সুষমচাক্রিক আর বিষমচাক্রিক, ঠিক অ্যারোমেটিকের মধ্যেও ঠিক এরকম ভাগ রয়েছে যে একটা হলো সুষমচাক্রিক, একটা বিষমচাক্রিক। তো এখানে আমরা উদাহরণ হিসেবে একটা সংকেত লিখেছি, দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে বেনজিন। বেনজিন, এই বেনজিনের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে 3টা পাই বন্ধন রয়েছে, অর্থাৎ 3টা দ্বিবন্ধন রয়েছে। এখানে 6টা কার্বন আর 6টা হাইড্রোজেন রয়েছে, অর্থাৎ তোমরা যেটাকে বলো C6H6। তো এই বেনজিনের মধ্যে যদি আমরা খেয়াল করি একটা জিনিস, সেখানে প্রতিটা কার্বন, অর্থাৎ প্রত্যেকটা কার্বন পরমাণু যে রয়েছে, এরা কিন্তু প্রত্যেকটা পরস্পরের ইকুইভ্যালেন্ট, অর্থাৎ সমতুল্য। তাহলে যেহেতু এরা পরস্পরের সমতুল্য, যার কারণেই আমরা এটাকে সুষমচাক্রিক বলেছি। অপরদিকে যে বিষমচাক্রিক, এখানে আমরা উদাহরণ হিসাবে একটা সংকেত এখানে লিখেছি একটা যৌগের, সেটা হচ্ছে পিরিডিন। তো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একটা ষড়ভুজ আকৃতির একটা যৌগ দেখতে পাচ্ছ এই পিরিডিনটাকে, এবং সেখানে 5টা জায়গায় কার্বন থাকলেও আরেকটা জায়গায় কিন্তু কার্বন দেখা যাচ্ছে না। তাহলে যেহেতু 5টি জায়গায় কার্বন রয়েছে, অথচ ষষ্ঠ যে জায়গাটা সেখানে রয়েছে নাইট্রোজেন, সুতরাং পরস্পর যে ইকুইভ্যালেন্ট হওয়ার কথা ছিল সেই জিনিসটা কিন্তু নষ্ট হয়ে গেল, অর্থাৎ এখানে পরস্পরের সমতুল্য হচ্ছে না। তাহলে যেহেতু পরস্পরের সমতুল্য হচ্ছে না, এই জন্য আমরা এটাকে বলছি বিষমচাক্রিক মানে হেটেরোসাইক্লিক। তাহলে তোমরা বুঝতে পারছো যে অ্যারোমেটিক যৌগটাকে দুই ভাগে যে ভাগ করা হলো, একটা সুষমচাক্রিক, একটা হলো বিষমচাক্রিক। তাহলে এই সুষমচাক্রিক হতে গেলে পরস্পরের সমতুল্য হতে হবে এই পরমাণুগুলো, কার্বন পরমাণুগুলো। আর বিষমচাক্রিক হতে গেলে এখানে পরস্পর সমতুল্য হওয়া যাবে না, অর্থাৎ পরস্পর যখনই সমতুল্য হচ্ছে না তখন তার নাম হবে বিষমচাক্রিক। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা মোটামুটি এই জৈব যৌগের শ্রেণীবিন্যাস সম্পর্কে কথা বললাম। তো এবার আমরা পরবর্তী বোর্ডে একটু খেয়াল করি
এখানে কতগুলো তোমাদের জন্য বাড়ির কাজ লেখা হয়েছে। তো তোমরা এখানে একটু খেয়াল করো যে আমরা যে যৌগের শ্রেণীবিন্যাসগুলো শিখলাম, তো এইটা দেখে আমরা সহজেই আমরা বুঝতে পারবো যে আমরা কতটুকু বুঝলাম। যেমন এখানে দেখো, আমরা এখানে হোমওয়ার্ক হিসাবে লিখে দিয়েছি, তোমাদের সাথে খাতা কলম থাকলে তোমরা ঝটপট লিখে নিতে পারো। তো এখানে আমরা কয়েকটা যৌগের নাম লিখেছি। যেমন তোমরা দেখতে পাচ্ছ যে প্রথমটা হচ্ছে নরমাল বিউটেন। তো এই বিউটেন, তো যদি বলা হয় যে এই বিউটেনটা কোন শ্রেণীভুক্ত, তখন তোমাদের কিন্তু প্রথমেই বলতে হবে যে এই যৌগটি অবশ্যই এলিফ্যাটিক যৌগের অন্তর্ভুক্ত, এবং আর একটা বড় বৈশিষ্ট্য হবে যে এটা সরল শিকল যুক্ত একটা যৌগ। ঠিক অনুরূপভাবে পরবর্তীতে দেখা যাচ্ছে যে আর একটা যৌগ, এটার নাম হবে 2-মিথাইল বিউটেন। তো এই যৌগের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু সরল শিকল নয়। তুমি হয়তো প্রথমে বলবে যে এইটা একটা এলিফ্যাটিক যৌগ, এটা হলো প্রথম। এবং এই এলিফ্যাটিক যৌগের মধ্যে আরেকটা ভাগের মধ্যে তোমাকে নিতে হবে স্পেসিফিক, সেটা হচ্ছে শাখা শিকল, অর্থাৎ শাখায়িত শিকল বিশিষ্ট একটা যৌগ, তার নাম হচ্ছে 2-মিথাইল বিউটেন। এরপরে তোমরা দেখতে পাচ্ছ আরেকটা যৌগ, সেখানে দ্বিবন্ধন দেয়া আছে। এই দ্বিবন্ধন যখন দেয়া থাকবে, তাহলে তোমাকে প্রথমে বলে নিতে হবে যে এটা একটা অ্যালিফ্যাটিক যৌগের অন্তর্ভুক্ত। এরপরের ভাগে তোমাকে বলতে হবে, যেহেতু শ্রেণীবিন্যাস করেছো তুমি, এরপরে তোমাকে বলতে হবে যে এইটা স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে যে কার্বন কার্বন দ্বিবন্ধন হওয়ার কারণে এটা কিন্তু অসম্পৃক্ত হয়ে যাবে। যেহেতু কার্বন কার্বন দ্বিবন্ধন তোমরা জানো যে একটি যদি সিগমা বন্ধন হয়, তাহলে অপরটি অবশ্যই পাই বন্ধন। তাহলে যেখানে পাই বন্ধনের উপস্থিতি আছে, সেটি অবশ্যই তোমাকে ধরে নিতে হবে যে সেটা আনস্যাচুরেটেড কম্পাউন্ড, অর্থাৎ অসম্পৃক্ত যৌগ। তাহলে এটার নামটা আমরা বলি, এখানে 1, 2, 3, 4, এখানে 4টা তোমাদের কার্বন লেখা আছে 4টা। তাহলে আমরা এখানে বলবো এটা বিউটিন তো অবশ্যই, তবে এটা হলো 2 বিউটিন, যেহেতু এখানে দ্বিতীয় কার্বনের সাথে দ্বিবন্ধনটা রয়েছে। আবার ঠিক একইভাবে আমরা এই যৌগটার দিকে তাকাই। এখানে দেখছো তোমরা যে ত্রিভুজ আকৃতির একটা যৌগ। তো এটা প্রথমে তোমাকে বলতে হবে যে এটা একটা চাক্রিক যৌগ, এটা একটা চাক্রিক যৌগ, তবে অবশ্যই এলিফ্যাটিকের মধ্যে। তো এলিফ্যাটিকের মধ্যে যে চাক্রিক যৌগ তোমরা দেখতে পাচ্ছ, এবার তোমরা খেয়াল করো যে এই যে চক্রে যে 3 জায়গায় কার্বন যে 3টা রয়েছে, তারা পরস্পরের সমতুল্য হচ্ছে কিনা। যদি পরস্পরের সমতুল্য হয়ে যায়, তাহলে আমরা অবশ্যই তাকে বলবো চাক্রিক বটে, তার নাম হবে সুষম চাক্রিক। আমরা যাতে ইংরেজিতে যাকে বলি হোমোসাইক্লিক কম্পাউন্ড, অর্থাৎ সুষম চাক্রিক যৌগ। ঠিক একইভাবে এইখানে একটা যৌগ, এখানে তোমরা খুবই মজা পাবে এই যে যৌগটা, কারণ শিক্ষার্থী বন্ধুরা এইটাকে হয়তো অনেকে মনে করবে যে এটা একটা অ্যারোমেটিক যৌগ, কারণ এটা ষড়ভুজ। অনেক বাচ্চারা মনে করে যে ষড়ভুজ থাকলেই সেটা অ্যারোমেটিক হবে, কিন্তু না, এই ধারণা ভুল। এখানে আমাদের একটা জিনিস দেখতে হবে যে এই যে অ্যারোমেটিক যৌগটা, মানে অ্যারোমেটিক যৌগ যদি সে হতে চায়, তাহলে তাকে কিন্তু ধারাবাহিক পাই বন্ধনের মধ্যে আসতে হবে। তাহলে এটা কিন্তু বেনজিন চক্র নয়, কারণ এখানে পাই বন্ধন শুধু একটি জায়গায় রয়েছে। তাহলে যেহেতু এখানে পাই বন্ধন একটি জায়গায় রয়েছে, তাহলে অন্য ধারাবাহিকভাবে একটার পর একটা যদি থাকতো, তাহলে আমরা সেটাকে অ্যারোমেটিক যৌগ বলতাম। তাহলে এইটা অ্যারোমেটিক কোনো যৌগ নয়, এটা অবশ্যই অ্যালিফ্যাটিকের মধ্যে অন্তর্ভুক্ত হবে, এবং একটা জায়গায় দ্বিবন্ধন থাকার কারণে এটা হয়ে যাবে অসম্পৃক্ত, তবে এটা কিন্তু একটা সাইক্লিক যৌগের অন্তর্ভুক্ত। তাহলে এটার নাম হবে সাইক্লোহেক্সিন 1। তাহলে আরেকবার বলি, নামটা হবে সাইক্লোহেক্সিন 1। তো এখানে আরেকটা যৌগ তোমরা দেখতে পাচ্ছ যে এখানে ফেনল যেটা লেখা আছে, অর্থাৎ যার নামটা হচ্ছে কার্বলিক অ্যাসিড, ফেনলের অপর নাম হচ্ছে কার্বলিক অ্যাসিড। এটা অবশ্যই একটা অ্যারোমেটিক যৌগ। কেন? কারণ অ্যারোমেটিক যৌগ হতে গেলে যে শর্তটা লাগে সেটা কিন্তু রয়েছে। প্রথম শর্তটা কি? যে সেখানে বেনজিন চক্র থাকতে হয়। তাহলে এখানে বেনজিন চক্র রয়েছে। অনেকে বলেন যে বেনজিন চক্র শুধু থাকলেই হয়, এমন কথা নয়, কারণ বেনজিন চক্র না থাকলেও কিন্তু অ্যারোমেটিক যৌগ হতে পারে। আমরা এরকম একটা উদাহরণ বলতে পারি। এখানে এই যে পাশে দেখো, এরকম একটা যৌগ, এই যে এখানে অক্সিজেন, এইখানে দ্বিবন্ধন। তাহলে বন্ধুরা তোমরা জানো যে এইটার নাম হলো ফিউরান। ঠিক একই রকম আরেকটা যৌগ এখানে লিখতে পারি। এগুলো কিন্তু সবগুলো পঞ্চভুজ। তাহলে এইটার নাম হবে থায়োফিন। ঠিক একই রকম ভাবে
আর একটা যৌগ লিখতে পারি আমরা ওই পঞ্চভুজ দিয়ে, দেখো, হ্যাঁ, এটার নাম হলো পাইরন। তাহলে এখানে আমরা যে প্রথম এই একটা অ্যারোমেটিক যৌগ হিসেবে প্রথম বললাম যে সেখানে একটা বেনজিন চক্র থাকতে হয়, কিন্তু পরে দেখা গেল যে এখানে কতগুলো পঞ্চভুজ আকৃতির যৌগ, যেমন ধরো ফিউরান, তারপর থায়োফিন, তারপরে পাইরল, এখানে পরপর তোমরা তিনটা যৌগ দেখতে পাচ্ছ। এই যৌগগুলো কিন্তু অ্যারোমেটিক যৌগ। তো অনেকে হয়তো বলবে যে এটার মধ্যে তো বেনজিন চক্র অনুপস্থিত। তাহলে বেনজিন চক্র অনুপস্থিত, তারপরে এটা কিভাবে কিভাবে এটা অ্যারোমেটিক হলো? তো এর উত্তর হলো যে এর মধ্যে একটা ধারাবাহিকতা আছে, তোমরা লক্ষ্য করবে। এটাকে ইংরেজিতে বলে অ্যারোমেটিক সেক্সটেট। অ্যারোমেটিক সেক্সটেট এর বাংলা অর্থ হচ্ছে যে ধারাবাহিক পাই আণবিক অরবিটাল। তার মানে হলো যে যদি কোনো চাক্রিক যৌগ যদি অ্যারোমেটিক সেক্সটেট নিয়মটা মেনে চলে, তাহলে কিন্তু সে অ্যারোমেটিক যৌগ হবে। আর একটা জিনিস তোমরা বলতে পারো যে অ্যারোমেটিক যৌগ হতে গেলে আর একটা সুন্দর নিয়ম রয়েছে, সেটা সবচেয়ে আধুনিক, তোমরা জানো, সেটা হলো হাকেল রুল। হাকেল রুল, এটাকে বাংলায় বলা হয় হাকেল তত্ত্ব। তা হাকেল তত্ত্বটা কি জিনিস? সেখানে লেখা আছে এরকম যে 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকবে। তাহলে আচ্ছা, এখন এই হাকেল রুল, যেটাকে তোমরা বলো হাকেল তত্ত্ব, এই হাকেল তত্ত্ব অ্যারোমেটিক যৌগের সংজ্ঞায়িত করার জন্য সবচেয়ে একটা আধুনিক পদ্ধতি। অর্থাৎ যদি কোনো যৌগ এই অ্যারোমেটিক যৌগ যদি সে হতে চায়, তাহলে তাকে হাকেল নিয়ম মেনে চলতে হবে। এখন হাকেল নিয়মটা কি? আমরা আগে লিখেছি, দেখো, 4n+2, অর্থাৎ 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকতে হবে। তো আমরা যে বেনজিনকে সবসময় আমরা বলে থাকি যে বেনজিন হচ্ছে একজন আদর্শ অ্যারোমেটিক যৌগ। অর্থাৎ অ্যারোমেটিক যৌগের নাম বললেই সব শিক্ষার্থীরা প্রথমে তোমরা বেনজিনের কথাই মনে করো মনে মনে। তো এইটাই আমরা হিসাবটা নিয়ে দেখো যে এই হাকেল রুল বলেছে যে 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকতে হবে যদি সে অ্যারোমেটিক হতে চায়। তো এখানে দেখো, যদি বেনজিন যেহেতু একটা অ্যারোমেটিক যৌগ, তাহলে তাকে অবশ্যই এখানে হাকেল রুল তাকে মানতে হবে। এই হাকেল রুল মেনে নিয়েছে বিধায় তাহলে তাকে আমরা অ্যারোমেটিক যৌগ বলবো। তাহলে এখানে কিভাবে মেনেছে আমরা খেয়াল করি। তাহলে 4n+2, এখানে 4 × n মানে হচ্ছে কাঠামো সংখ্যা 1 যোগ 2, তাহলে এখানে 4 যোগ 2 = হলো 6। অর্থাৎ আমরা বলতে চাই যে 6টি পাই ইলেকট্রন থাকবে। তাহলে আমরা বেনজিনের ব্যাপারে বলতে পারি এই কথাটা যে বেনজিন চক্র হিসাবে আমরা এখানে হাকেল নিয়মে বের করলাম যে 4n+2 সংখ্যক মানে 6টি, এই 6টি পাই ইলেকট্রন থাকবে। তাহলে এটার মধ্যে কি বন্ধুরা তোমরা খেয়াল করে দেখো যে 6টা পাই ইলেকট্রন আছে কিনা। তোমরা জানো যে একটা বন্ধন গড়াতে হলে কমপক্ষে 2টা পাই ইলেকট্রন লাগে। তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ পাই বন্ধন আছে 1 2 3। তাহলে এখানে 3টা যেহেতু পাই বন্ধন রয়েছে, তাহলে এক একটাতে 2টা করে পাই ইলেকট্রন রয়েছে। দেখো, আমি এরকম করে যদি চিহ্নিত করে দেই তাহলে তোমাদের জন্য সুবিধা হবে, ঠিক এরকম। তাহলে 3টা বন্ধন যদি এখানে থাকে তাহলে 3 দোকানে 6টা পাই ইলেকট্রন থাকবে। তাহলে এটা নিয়মটা কে বলেছেন? এটা হলো হাকেল রুল, অর্থাৎ হাকেল তত্ত্ব বেনজিন মেনে নিয়েছে। সুতরাং বেনজিন অবশ্যই একটা অ্যারোমেটিক যৌগ হবে। আর একটা ছোট্ট কথা বলে ছেড়ে দেই, সেটি হলো যে এই যে ফিউরানের কথা তোমরা বলছো যে ফিউরান পঞ্চভুজ, এখানে হাকেল তত্ত্ব সে মেনে চলে কিনা। যদি সে হাকেল তত্ত্ব মেনে না চলে তাহলে আমরা তাকে অ্যারোমেটিক বলবো না। তো আমরা এখন খেয়াল করি যে ফিউরানের বিষয়ে আমরা যদি হাকেল রুল বের করতে চাই যে 4n+2, তাহলে এখানে 4 × n এর মান 1 লিখতে হবে, যোগ হলো 2 সমান হলো 6 মানে 6। তাহলে এখানে 6টি পাই ইলেকট্রন থাকবে। তো এখন বন্ধুরা তোমরা খেয়াল করে দেখো যে এখানে তো 2টা বন্ধনে আছে, তাহলে 2টা বন্ধনে এখানে 4টা কিন্তু পাই ইলেকট্রন থাকতে পারে। তাহলে এখানে 6টা কিভাবে হবে? তখন তোমাদের মনে করতে হবে একটা জিনিস যে অক্সিজেনের মধ্যে 2 জোড়া লোন পেয়ার রয়েছে। তা সেই লোন পেয়ার এক জোড়া যদি ভিতরের মধ্যে নাও, অর্থাৎ
এরিয়ার মধ্যে যদি রাখো আর একটা কিন্তু বাইরে চলে যাবে আর এক জোড়া, তাহলে কি হবে? তাহলে দেখো এখানে যে এই পাই বন্ধন দুইটা, এখানে 4টি ইলেকট্রন আমরা অস্তিত্ব পাচ্ছি। তাহলে এখানে এই যে 4টা ইলেকট্রন আর এই যে অক্সিজেন এর যে এক জোড়া লোন পেয়ার সেটা এরিয়ার মধ্যে ঢুকে পড়বে এবং তখন আমরা দেখতে পাবো সহজেই যে এখানে 6টি পাই ইলেকট্রন থাকবে। সুতরাং বোঝা গেল এই ফিউরান সে অবশ্যই একজন অ্যারোমেটিক যৌগ। অ্যারোমেটিক যৌগ ফিউরান, ঠিক একইভাবে এখানে থায়োফিন রয়েছে, পাইরোল রয়েছে। প্রতিটা ক্ষেত্রে যতগুলো আমরা অ্যারোমেটিক যৌগ দেখতে পাবো তাহলে বুঝতে হবে যে এরা অবশ্যই হাকেল তত্ত্ব মেনে চলবে। আর হাকেল তত্ত্ব মেনে চললেই তাহলে আমরা সহজেই তাকে অ্যারোমেটিক যৌগ বলবো। ধন্যবাদ বন্ধুরা। বিশেষ করে যারা পরীক্ষার্থী আছো তাদের জন্য আমার অনুরোধ থাকবে যে এই বিষয়টাও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ যৌগ যদি না চিনতে পারো তাহলে তো তাদের শনাক্ত করতে পারবে না। এই জন্য বিষয়টা অবশ্যই ভালো করে দেখবে। আর যদি বুঝতে কোনো জায়গায় সমস্যা মনে হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাবে। আর যে কোনো সমস্যা হলে ইনশাল্লাহ কমেন্ট বক্সে জানাবে। পরবর্তীতে আবারও ইনশাল্লাহ অনলাইন ক্লাসে দেখা হবে। আজকের মতো খোদা হাফেজ।